আমার জীবনে যা পাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি আমি পেয়ে গেছি। আমি এটা সহমত পোষণ করি না। অ্যাডজাস্টমেন্ট বলে যদি পৃথিবীতে কোনো শব্দ থাকে সেটার মানেই কিন্তু দুতরফ, এবং আমি তাকে অ্যাভয়েড করব। সম্পর্ক, শ্রদ্ধা, সম্মান সবটাই কিন্তু পারস্পরিক। ভয়ঙ্করভাবে পাল্টাতে দেখলাম, ভয়ঙ্কর। আমি বলতে পারবো না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটার দায় কারণ নয়, এবং এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও। আমি অভিনয় করছি এবং অভিনয় করতে করতেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমি অভিনেত্রী হিসেবে মানুষের মনে থাকতে চাই না। এখন তো ট্রোল করাটা একটা ভীষণ একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, আমার ভয় লাগে কোনো কথা বলতে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি, আর আমার পাশে এখন এমন একজন মানুষ আছেন যার সাথে কথা বলতে আসলেই কিন্তু মন ভালো হয়ে যায়। আর এই সময়ে আমাদের আরও বিশেষ করে উচিত আরও বেঁধে বেঁধে থাকা, আরও মনটা ভালো রাখা। সেই জন্যই আজকে চলে এসেছি। আমার সঙ্গে রয়েছেন লাবণীদি। লাবণীদি, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ, সবাইকে অনেক ভালোবাসা। প্রথমে বলো, কেমন আছো? আমরা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সবটা মিলিয়ে কেমন আছো? যথার্থই খারাপ আছি, ভালো নেই, একদম কোনোভাবেই ভালো নেই। আমি জানি আমার চারপাশে যারা আছেন, মানে যাদের সাথে কথাবার্তা হচ্ছে, আমার কলিগরা বা আমার আরও যারা চেনা পরিচিত, প্রত্যেকের নানা রকমের মানে সিমটম, লাইক কারুর প্যানিক অ্যাটাক হচ্ছে, নির্ঘুম কাটছে সারা রাত, স্বপ্নের মধ্যে বারবার অনেক কিছু ফিরে ঘুরে আসছে। তো এই সব কিছু মিলে, এবং মানে সবচেয়ে যেটা যন্ত্রণার সেটা হচ্ছে যে এইরকম একটা সময় দাঁড়িয়ে, যেখানে নাকি মেয়েরা সমস্ত পৃথিবী জুড়ে সমস্ত ক্ষেত্রে রাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদের একটা সিকিউরিটি নিয়ে বিরাট বড় প্রশ্নের মুখোমুখি আমরা হয়ে গেছি। তার থেকে যন্ত্রণার আর কিছু নেই। একদম। আর দিদি, তাই মানে আমাদের তো মন খারাপ থাকবে, সবটাই থাকবে, কিন্তু কাজ তো কাজের জায়গায় কাজ করে যেতেই হয়। শো মাস্ট গো অন। তো এই মুহূর্তে তোমার নতুন ছবির শুটিং চলছে, সেই মেকআপেই তুমি রয়েছো, সেই শুটিং কভারেজেই এসছি, অদ্বিতীয়া। এই ছবিতে মানে যদি তোমায় জিজ্ঞাসা করি, মূলত তুমি রাজি হলে কেন? প্রথম কথা হচ্ছে, সিনিয়র আর্টিস্ট হিসেবে যখন কোনো নতুন ব্যাচ বা নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার, নতুন কেউ একজন এসে বলেন যে দিদি আমি না প্রথম একটা ছবি করছি, আমি তোমাকে খুব চাইছি, তুমি একটু করবে, না বলা সম্ভব নয়। কারণ আমার সবসময় মনে হয় আমিও একদিন নতুন ছিলাম, কেউ আমার রাস্তাটা দেখিয়ে দিয়েছিল, কেউ আমাকে হেল্প করেছিল। ঠিক সেরকমই একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে আমারও উচিত নতুনদের সাথে থাকা। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এই ছবিতে যারা শিল্পী আছেন তারা মানে রজতা ভোগ, তারপর খরাজ মুখার্জি, আমার হাজব্যান্ড আছে কৌশিক ব্যানার্জি, ওর সাথে আমার যদিও মানে চরিত্রটা একসাথে ছিল না, বিশ্বনাথ, আমরা হচ্ছে একটা জমজমাট গ্রুপ আমাদের ফিল্মের। হ্যাঁ, এবং আমাদের নানা রকমের আড্ডা হয়, সারা জীবন ধরে আমাদের আড্ডা ছড়িয়ে আছে। তো তাদের সাথে এতদিন পর দেখা হয়, এরকম একটা ইস্যুতে যখন সারা রাজ্যটা মানে থম মেরে আছে, তখন তাদের সাথে দেখা হওয়া, নানা রকম কথাবার্তা হওয়া, সেটা কোথাও একটা রিলিফ দিচ্ছে, সেটা একটা কারণ। আর সব ছাপিয়ে যদি বলো তাহলে বলবো যে হ্যাঁ, মানে সোকল কমার্শিয়াল ছবি যেগুলোকে বলা হয়, যেগুলো ইন্ডাস্ট্রিতে বারবার টাকা এনেছে এবং ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, পুরো অক্সিজেনটা যেখান থেকে এসছে, সেই অক্সিজেনের জায়গাটাতে এই ছবিটা ওই রকম ধরনের ছবি। সেক্ষেত্রে আমার প্রচুর অজস্র ছবি, অজস্র, কোন ডিরেক্টর নাম বলবো কার বলবো না আমি জানি না, প্রভাত রায়, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী থেকে শুরু করে এই সমস্ত যারা ডিরেক্টররা, যারা বড় বড় ছবি হিট দিয়েছেন, মানে উইকের পর উইক, হ্যাঁ, মাসের পর মাস, এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা এসছে, সবাই আবার নতুন করে ছবি করেছে, বেচেছে, জীবন ধারণ করেছে। তো সেই ধরনের একটা ছবি এটা, সেটার একটা আলাদা ইন্টারেস্ট আছে, সেইটাও একটা কারণ। একদম। আর তুমি যেহেতু কমার্শিয়াল ছবির কথা বললে, সেই কথা ধরেই বলি, এখন কিন্তু আবার ইদানিং বলা হচ্ছে কমার্শিয়াল ছবি ফিরে আসুক। তোমার কি মনে হয় কমার্শিয়াল ছবি ফিরে আসা, তাতে বাংলা ছবির পাশে দাঁড়ান, যেটা বলা হয়, দর্শক কি হলমুখী হবেন? হ্যাঁ, প্রথমত যে কমার্শিয়াল কথাটা কেন, কমার্স তো সব ছবির সাথে জড়িয়ে, সব ছবি বাণিজ্যিক ছবি, সব ছবি বাণিজ্যিক ছবি, লোকে দেখুক, এটাই টার্গেট। এখন এটা হয়তো মানে কি জানি কেন এই নামটার উৎপত্তি হয়েছে আমি জানি না, তবে হয়তো এটা হতে পারে যে কমার্শিয়ালি এটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতো বলে হয়তো এটার এরকম একটা নাম হয়েছে, হতে পারে, জানি না। তো হ্যাঁ, সেই আমার তো অবশ্যই মনে হয়, কারণ আমি সাধারণ মানে
অভিনেত্রী, একজন সাধারণ শ্রমজীবী ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে আমি যখন অন্য সাধারণ মানুষের সাথে ইন্টারাক্ট করি, সেটা আমি খুবই বেশি করি, তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি কীরকম ছবি তোমরা দেখতে চাও, কেন আমাদের ইন্ডাস্ট্রিটার তোমরা কেন ছবি দেখতে চাও, ওরা কিন্তু সবাই বলে আমরা না এন্টারটেনমেন্টের জন্য যাই সন্ধ্যেবেলা, আমরা সারাদিন কাজ করি, তো আমরা সন্ধ্যেবেলা গিয়ে এন্টারটেনড হতে চাই, তো আমরা এরকম ধরনের ছবি দেখতে চাই, পুরনো ছবির মতো তোমরা যেগুলো করতে। তো সেক্ষেত্রে তো অবশ্যই এরকম ছবি হওয়া উচিত, কোনো দ্বিধা নেই এটা বলতে। একদম দিদি, তুমি আর একটা কথা যেটা বললে যে যখন নতুন কেউ আসে পরিচালক হোক, বা যদি এটা বলি, তুমি তো অনেক দিন, তোমার অভিনয় জীবন অনেকগুলো বছর তুমি পেরিয়ে এসেছো, এখন যারা নতুন অভিনয় করছে অনেক সময় অনেকে বলে থাকেন যে তারা ঠিক গুরুজনদের মানে সিনিয়র আর্টিস্টদের সম্মান করেন না, এটা কি তুমি সহমত পোষণ করো? আমি এটা সহমত পোষণ করি না, কারণ আমি আমার জীবদ্দশায় বা আমার কাজের ক্ষেত্রে সেটা কখনো দেখিনি। একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে জেনারেশন গ্যাপ বলে একটা জিনিস থাকে। এই সত্যিটাকে যদি আমি না মানি, আমি যদি এখন এক্সপেক্ট করি যে আজকের জেনারেশনের একটা বাচ্চা বা কেউ এসে আমার সাথে মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী সে কথা বলবে, আমার এক্সপেকটেশন অনুযায়ী সে মুভ করবে, সেটা তো সম্ভব নয়। তো মানে অ্যাডজাস্টমেন্ট বলে যদি পৃথিবীতে কোনো শব্দ থাকে, সেটার মানেই কিন্তু দুতরফ, কোনো একতরফ নয়। তো ওরা আমাকে তখনই সম্মান দেবে যখন আমি তাকে সেই ভালোবাসাটা বা সেই সহজ করে নেওয়াটা ফিরিয়ে দেবো ওকে। আর আদারওয়াইজ যদি সে সম্মান দিতে না পারে, যদি তার সংস্কৃতির মধ্যে, তার শিক্ষার মধ্যে সেটা না থাকে, সেক্ষেত্রে আমি স্প্লিট সেকেন্ডে সেটা বুঝে যাব এবং আমি তাকে অ্যাভয়েড করবো। সুতরাং আমার অসম্মানিত হওয়ার আর কোনো জায়গা। তুমি যেটা বললে যে সম্মান দেওয়াটার অ্যাডজাস্টমেন্ট, এটা হয়তো জীবনের ক্ষেত্রেও আমাদের এই ব্যাপারটা পারস্পরিক, একতরফা হয় না, একদম কোনো ক্ষেত্রেই না। আমাকে তুমি একটা জায়গা দেখাও যেখানে ওয়ান সাইডেড কিছু হয়। হ্যাঁ, সুতরাং সম্পর্ক, শ্রদ্ধা, সম্মান সবটাই কিন্তু পারস্পরিক। তো এটার মানে আমি যখন ভাববো না যে আমাকে এই জেনারেশন সম্মান দিচ্ছে না, তার আগে আমি আমার দিকে তাকিয়ে ভাববো যে আমি কি তাদেরকে প্রপার স্নেহ, ভালোবাসা, আদর সেটা দিতে পারছি তো। তো সেই কমফর্ট জোনটা আমি তার জন্য তৈরি করতে পারছি তো। যে বাবা তুই এখানে বাবা নতুন, কিন্তু তুই একদম ভাববি না তুই নতুন, তুই আমাদের একটা পার্ট, এই যে জায়গাটা দেয়া, এইটা দিতে পারছি তো। সুতরাং আমি যখনই দিতে পারবো, আমি দেখবো উল্টো দিক থেকে সেভাবেই সে রিঅ্যাক্ট করছে। খুব সুন্দর বললে দিদি। আর দিদি, তোমার এত বছরের যেহেতু কেরিয়ার, বাংলা ছবির সঙ্গে তুমি ওতপ্রোতভাবে জড়িত, যদি বলি বাংলা ছবির জগৎকে, এই টলিউড ইন্ডাস্ট্রিকে কতটা পাল্টাতে দেখলে? ভয়ঙ্করভাবে পাল্টাতে দেখলাম, ভয়ঙ্কর, আমি বলতে পারবো না। মানে একটা জায়গা, যে জায়গাটাতে প্রথম আমি যে পয়েন্টটা বলবো, সেটাই আমি সবাইকেই বলছি আর কি। মানে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটার দায় কারণ নয়, এবং এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও। আমি যেভাবে দেখেছি জীবনকে এবং আমার জায়গাটাকে, সেইভাবে দেখা, যে প্রথম যেটা আমি দেখলাম সেটা হচ্ছে রাজনীতির অনুপ্রবেশ এবং শিল্পীদের বিভাজন, যেটা চিন্তার বাইরে ছিল আমার। মানে আমি বলবো আমার কেরিয়ার গ্রাফের মধ্যে মোস্ট অফ দ্য পার্ট ছিল হচ্ছে কোনো বিভাজন নেই, ভীষণ হই হই একটা সংসারের ব্যাপার, সেখানে যে যার কাজ করে বেড়াচ্ছে, যখন দেখা হচ্ছে হই হই হচ্ছে, আড্ডা হচ্ছে, এবং কেউ কাউকে মানে মিউচুয়াল রেসপেক্টটা সবসময় আছে, কেউ কারোর সাথে রাজনীতিগত কোনো কথা বলছে না। র্যাডিক্যাল একটা চেঞ্জ যেখানে আমি দেখলাম, সেখানে হচ্ছে যে শুধু ঘৃণা একে অপরের প্রতি, প্রচুর উগরে দেওয়া বিষ, এবং অকথ্য নোংরা ভাষায় একে অপরকে গালাগাল, যেটা সে যে সংস্কৃতিটার সাথে জড়িত তার সাথে যাই না, একেবারে অপোজিট তার। এই যে একটা ক্লিশে এবং নিম্ন স্তরের যে কালচারটার আহ্বান হলো, এইটা যদি বলো আমাকে, আমি অভিনেত্রী হিসেবে প্রথম এই চেঞ্জটা দেখেছি ইন্ডাস্ট্রিতে। আর তোমাকে যদি জিজ্ঞাসা করি, লাবণী সরকারের কোনো আক্ষেপ রয়েছে? একদম নেই, একদম কোনো আক্ষেপ নেই। আমার জীবনে যা পাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি আমি পেয়ে গেছি। আমাকে অনেক মানুষ চেনেন, এই চেনাটার কথা ছিল না, কিন্তু আমার কিন্তু কোথাও অভিনেত্রী হওয়ার মানে চান্সও ছিল না, আমার কোনো প্ল্যানিংও ছিল না, কিছুই ছিল না। এবং পর্দার অভিনেত্রী হওয়ার তো আরও বেশি নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে এত মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ আমাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে,
এই পাওয়াটার থেকে বড় পাওয়া কিছু হতেই পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার জীবনে কোনোদিন এরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমি অভিনয় করছি এবং অভিনয় করতে করতেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব এবং আমি অভিনেত্রী হিসেবেই মানুষের মনে থেকে যাব। না, আমি অভিনেত্রী হিসেবে মানুষের মনে থাকতে চাই না। কারণ হচ্ছে প্রতিটি মুহূর্তে সময় বদলের সাথে সাথে অভিনেতা অভিনেত্রীরা বদল হচ্ছে এবং মনের জায়গাতে ছবিগুলো পাল্টে পাল্টে যাচ্ছে, 1-2 ছাড়া। উত্তম কুমারের ছবিটা এখনও এখানে আছে, সুচিত্রা সেনের ছবিটা এখন এখানে আছে, বাদ বাকি সব পাল্টে যাচ্ছে, সব পাল্টে গেছে এবং এটাই পৃথিবীর নিয়ম। তো সেখানে আমি কোনো জায়গা ধরে বসে থাকার মতন স্পৃহা বা আকাঙ্ক্ষা কোনোটাই আমার ছিল না। মোরওভার ছোটোবেলা থেকে আমার যেটা স্বপ্ন ছিল যে আমি একটা সময়ের পরে অভিনয় ছেড়ে দিয়ে যদি মানে যে কাজটাই করব, তখন তো জানতাম না অভিনেত্রী হব, অভিনয় যেই কাজটা করব সে কাজটা ছেড়ে দিয়ে আমি একটা বৃহত্তর কোনো জীবনে প্রবেশ করব, বৃহত্তর কোনো কাজের সাথে যুক্ত হব, যেখানে আমি আমার মনের শান্তি প্রাণের আরাম খুঁজে পাব। তো সেইটা আমি জাস্ট আমি মানে বলছি, মানে পুরোটা বলবো না, আমি মানে জাস্ট ছুঁয়ে দেওয়ার জন্য বলছি যে আমি সেটা 2-1 বছর ধরে শুরু করে দিয়েছি এবং আমি বৃহত্তর একটা জগতে প্রবেশ করেছি যেখানে আমি মানুষের মধ্যে আমাকে সারাক্ষণ দেখতে পাই এবং মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। সেই জন্যই কি লাবণী সরকার কাজ কমিয়ে দিয়েছেন? খানিকটা তো তাই, কারণ ওই জায়গাটা অনেক বেশি টাইম ডিমান্ড করে এবং ওই জায়গাটা কাজ করতে গেলে তখন এইখানকার যে কাজের ধারাটা বা যে কাজের অবস্থাটা সেই কাজের থেকে অনেকগুলো ঘন্টা বার করে নিতে হবে। তো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আমার নিজের ব্যক্তিগতভাবে বারবার মনে হয় যে টাইমস আপ, মানে নতুনদের জায়গায় কি জানো রবীন্দ্রনাথের কবিতাটা সবুজের অভিযান, মানে এবার সবুজদের জায়গা করে দিতে, নতুনদের জায়গা করে দিতে হবে। সবুজ বললে আবার কে কোন কালার বসিয়ে দেবে, নতুনদের জায়গা করে দিতে হবে। নতুনদের জায়গা করার জন্য পুরনোদের সরে যেতে হবে। এই যে সেই সাইকেলটার মধ্যে আমি আছি এখন এবং আমি নতুনদের অভিনয় দেখতে ভালোবাসি। নতুনদের দেখে আমার মনে হচ্ছে যে তারা কি লেভেলের ট্যালেন্টেড, তারা আরও অনেক ভালো কাজ করবে, এটাই আমাকে আনন্দ দেয় এবং আমি আমার কাজটাতে শিফট করে যেতে চাই। যেটা তুমি বললে তো কাজ কমিয়ে দিয়েছো সবটা, কিন্তু তোমাকে ছবিতে দেখা যাচ্ছে এখন, তুমি খুব বেছে ছবি করছো। মেগাতে যদি বলা হয় ফিরবে আবার ধারাবাহিকে? হ্যাঁ, মেগাতে তো মানে বলা হয়, মানে বলা হচ্ছে, কি করে তুমি জেনে গেলে? আমি জানি সাংবাদিকরা সব জানে। তো হ্যাঁ, বারবার বলা হচ্ছে। আমার না মানে আমি জানি না লোকে কিভাবে মানে কথাগুলো তো অনেক সময় মানে এখন তো ট্রোল করাটা একটা ভীষণ মানে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, আমার ভয় লাগে কোনো কথা বলতে। কিন্তু হ্যাঁ মানে লোকে মানে আমি সিরিয়াল কেন করছি না সেটার কারণ হচ্ছে সিরিয়ালের গল্প আমার পছন্দ হয় না, সিরিয়ালের অ্যাক্টিংয়ের প্যাটার্ন আমার পছন্দ হয় না। ধরো আমি যাদের কাছ থেকে কাজ শিখেছি, প্রণম্য, সৌমিত্র চ্যাটার্জি, রমাপ্রসাদ বণিক, বিভাস চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি, আমি এখান থেকে না আমি অভিনেত্রী হিসেবে যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে একটা ক্যারেক্টারকে স্টেপ বাই স্টেপ তৈরি করতে হয়, তার একটা উত্তরণ থাকে মানে অভিনয়ের। তো আমি সিরিয়াল করতে গিয়ে দেখেছি যে মানে আগের দিন একরকম চরিত্রটা থাকছে, পরের দিন আরেক রকম হয়ে যাচ্ছে। সেটার জন্য কে দায়ী বা কী ব্যাপার আমি সেটা বলতে পারবো না। তবে সবাই একটা কথা বলে টিআরপি, হয়তো টিআরপি মানুষ চাইছে বলে হচ্ছে, সেটা নিশ্চয়ই হতে পারে, তার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না। সেই জন্য আমি সিরিয়াল করা ছেড়ে দিয়েছি, 2 বছর হয়ে গেল। এবার সিরিয়ালের অফার তো আসতেই থাকছে। আমি সবাইকেই একটাই কথা বলছি যে মানে এমন যদি কখনো কোনো চরিত্র হয় যেটা মনে হয় যে আমি জাস্টিফাই করতে পারবো, চরিত্র তো একই রকম প্রায় হয় এখন, চরিত্রের কোনো বিশেষ করে মহিলারা সবচেয়ে ডিপ্রাইভ চরিত্রের ক্ষেত্রে, পুরুষদের জন্য অনেক ভ্যারাইটি অফ শেডস তৈরি হয়, মেয়েদের জন্য মহিলাদের জন্য কোনো ভ্যারাইটি থাকে না। একটা মা সে একই রকম, একটা কাকিমা সে একই রকম, হোয়াট এভার। তো এরকম যদি কোনো চরিত্র তৈরি হয় যেটা করতে আমার নিজের ভালো লাগবে এবং সেটা যদি আমার কাছে অবধি এসে পৌঁছয়, তখন আমি নিশ্চয়ই ভাববো করব। দিদি আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, তুমি কথায় কথা একটু আগে বলছিলে যেটা তোমার অভিনেত্রী হওয়ার কথা ছিল না, তো হঠাৎ করে কি করে অভিনেত্রী লাবণী সরকার হয়ে গেলে? আমি তখন যাদবপুর ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসে গ্র্যাজুয়েশন করছি। সেই সময় আমার মানে সারা ইউনিভার্সিটিতে আমি
ক্লাস খুব কম করতাম, হনুমানের মানে বাঁদরের মতো গাছে ফাছে খুব চড়তাম আর কি, গাছ চড়ার মেয়ে আর কি, গাছে চড়া মেয়ে। তার সাথে যেটা করতাম সেটা হচ্ছে নাচ করে বেড়াতাম, প্রচুর আমাদের ফেট হতো, এই হতো, ফ্রেশার্স হতো, এখানে আমি ডিরেকশন দিতাম এবং ডান্স ড্রামা করতাম। তো সেখান থেকে আমাকে দেবাংশু সেনগুপ্ত, নাম শুনেছো কি না জানি না তোমরা, তখন সোনেক্স জাস্ট তৈরি হয়েছে, সোনেক্সে দেবাংশু সেনগুপ্ত আমাকে বলল যে, এবং ইন্দ্রাশিস লাহিড়ী, এরা আমার সিনিয়র ছিল, এরা বলল যে তুই চল একটু একটা ইন্টারভিউ দিবি, একটা তোর ওখানে গিয়ে তোকে একটা স্ক্রিপ্ট দেবে, সেটা পড়তে হবে এবং তোর একটা টেস্ট নেবে ওরা, তুই যদি ঠিক হোস মানে পাশ করিস তাহলে তোর শুটিং আবার কেউ করে নাকি, এইসব আমি করবো না বলে অনেক দিনই বসেছিলাম। তারপর একদিন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে সোনেক্সে নিয়ে গিয়ে ফেললো। আমি তখন দেখছি আমার চোখের সামনে 3বার পদ্মশ্রীতে হংসরাজ দেখেছিলাম আমি, হংসরাজের হিরো দাঁড়িয়ে আছে আর সব্যসাচী চক্রবর্তী ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তো দেখে ভাবছি বাবা এদের তো আমি পর্দায় দেখি, এরা এখানে কেন? তখন বললো যে তোমাকে এই হংসরাজ মানে এনার সাথে তোমাকে কাজ করতে হবে, ডায়লগ বলতে হবে। তো আমি বললাম এবং বললাম মানে একদম কোনো ভয়ের ব্যাপারই নেই, আমি তো জানি আমার হারানোর কিছু নেই, যা হয় হবে, চলে যাবো যাদবপুরি আড্ডা মারতে বসে যাবো। তো বললাম এবং বললো কালকে থেকে শুটিং। তো তারপরে ওটা করতে করতে অপর্ণা সেন সতীর জন্য, শাবানা আজমি করেছিলেন, অপর্ণা সেন সতীর জন্য আমাকে ডাকলেন, করতে করতে দীনেন গুপ্ত তার ছবির জন্য আমাকে ডাকলেন। মানে আমি কোনো টাইম পাইনি, মানে সুইচ অন সুইচ অফ যেটা হয় ওইটার আমি কোনো টাইম পাইনি, সেই জন্য আমার না আমি সাংঘাতিক এক্সাইটেড হয়ে গেছিলাম, এই সময় আমি বলতে পারবো না, আমার কিছুই হয়নি, আমি ঢুকে গেলাম এবং অন হয়ে গেল ব্যাপারটা, এই আর কি। সেই জন্যই আমরা তোমার অভিনয় সমৃদ্ধ হয়েছি, লাবণী সরকারকে পাওয়া গিয়েছে। দিদি সেটাই তোমার ভবিতব্য ছিল, আজকে তো অনেকগুলো ছবি হয়ে গেছে, তারপরে এই অদ্বিতীয়া শুটিং করছে। এই অদ্বিতীয়া ছবিতে মূলত তোমাকে দর্শকরা কীভাবে দেখবেন? অদ্বিতীয়া ছবিতে মানে একটা বস্তিকে ঘিরে গল্পটা, সেই বস্তিতেই হিরো থাকে এবং হিরো মা পায়নি জীবনে, একটা দুর্ঘটনায় তার মা চলে গিয়েছিল। তো আমি মানে আমাকেও বৌদি বলে ডাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওর মায়ের জায়গাতেই দাঁড়িয়ে আছি এবং ওকে আমি মানে ওকে না, আমরা একটা বস্তিতে যেরকম সবাই একটা একদম ফ্যামিলির মতো, জয়েন্ট ফ্যামিলির মতো থাকে, এই বস্তিটাতে সুখ দুঃখ সবাই সবার সাথে শেয়ার করে, সেখান থেকে গল্পটা এগোয়, চরিত্রটা হচ্ছে এটাই আর কি। একদম দিদি, আমাদের আড্ডা জমে উঠেছিল, কিন্তু কোথাও তো শেষ করতে হয়, শেষ করব, দর্শকদের কি বলবে? হ্যাঁ, দর্শকদের এটাই বলবো যে অনেক ভালোবাসা, অনেক সম্মান আমি তো এই 35 বছর ধরে পেয়েছি আপনাদের থেকে। আমি আপ্লুত, আমার মানে করজোড়ে আমি প্রণাম করি আমার দর্শকদের, যারা আমার ঈশ্বর। এবং আমি যে নতুন কাজটাতে ভবিষ্যতে ঢুকতে যাচ্ছি, যে স্বপ্নটা দেখছি, সেটাতে আপনাদের ভালোবাসা শুভেচ্ছা আমার চাই। কাজটা না হয় নাই বা জানলেন কী কাজ, পরে হয়তো জানবেন, কিন্তু সেটাতে আমি খুব ভালো থাকবো এবং আমি চেষ্টা করব যে আপনাদের কাছেও সেটা পৌঁছে দিতে। ধন্যবাদ। একদম, তোমাকেও অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো। এতক্ষণ আপনারা দেখছিলেন লাবণী সরকারকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।